ইউরিয়া রেডিয়েশন ইনজুরি, মানে এই কন্ডিশন গুলা হলে আমার আপনার এন্ডোথেলিয়াম ইনজুরি হতে পারে। আমার যদি রেডিয়েশন এক্সপোজার হয়, আমি যদি সিগারেট স্মোক করি, তাহলে আমার এন্ডোথেলিয়াম ইনজুরি হতে পারে। ঠিক আছে, ডিনেটেড এন্ডোথেলিয়ামের ভিতরে দেখবেন কিছু এক্সাম্পল আছে। তো শীতে আছে যে কোন কোন কন্ডিশনে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, আর আমি বলেছি এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কেন থ্রম্বোসিস হয়। এটা ডাবল স্টার দিয়ে এটা পড়বেন, পেজ নাম্বার 36, আর আমি যেটা লিখে দিয়েছি। আর পেজ নাম্বার 37 যে বক্সটা আছে, এই যে পিছনে যে বক্সটা, এই বক্সটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। এই বক্সটাতে কিভাবে কোশ্চেন আসবে ভাই, হোয়াট আর দি প্রাইমারি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, 1 2 3 4 5 6 7 8, এই 8টা হলো প্রাইমারি বা জেনেটিক রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস। আপনার পরীক্ষা আসতে পারে হোয়াট আর দি সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, এই যে এগুলা সবগুলা ট্রু। আপনার পরীক্ষা এটাও আসতে পারে, এই যে দেখেন আসছে ফ্যাক্টর প্রোডিউসিং হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, এই যে যদি বলা হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, শুধু এই যে এগুলো ট্রু দিবেন, কারণ এগুলো হলো হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস। আপনার পরীক্ষা আসতে পারে হোয়াট আর দি লো রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, তখন শুধুমাত্র আপনি এইগুলা ট্রু দিবেন। রিসেন্টলি রেসিডেন্সিতে যেটা আসা শুরু করছে, হোয়াট আর দি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, তখন এই বক্সে যা আছে সবগুলা ট্রু দিবেন, তখন এই বক্সে যা আছে সবগুলা ট্রু দিবেন। কিন্তু ওরা জানেন কি কাজ করে, ওরা খুব মজার মজার কিছু স্টেম বানায়। কি ধরনের স্টেম বানায় দেখেন ভাইয়া, এই প্রাইমারি রিস্ক ফ্যাক্টর কি আছে, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি। ঠিক আছে, কারণ প্রোটিন সি প্রোটিন এস এগুলো কি ভাই, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা যদি আমার বডিতে আপনার বডিতে না থাকে, তাহলে আমার আপনার থ্রম্বোসিস হতে পারে। ঠিক আছে, এখন আপনি তো ভাই আসলে রেসিডেন্সি দিন অনেকগুলো বক্স মুখস্থ করে যান, আসলে তো সব বক্স মুখস্থ ভাবে থাকে না। রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস আপনি বক্সটা মুখস্থ করেন, তারপর আপনি এটা আনসার করতে যাবেন। এই যে ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, ওই বক্সটা মুখস্থ করলে আপনি পারবেন। দেখেন ভাই, abnormalities that lead to thrombosis, দেখেন ওরা কি করছে, এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি দিছে, আর কি দিছে, ওভার এক্সপ্রেশন অফ প্রোটিন সি। এখন আপনি যখন এই বক্স মুখস্থ করবেন ভাই, এখানে এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, এটা তো ট্রু দিবেন। তো প্রোটিন সি ডেফিসিয়েন্সি না দিয়ে ওরা দেখেন কি দিছে, ওভার এক্সপ্রেশন অফ প্রোটিন সি। এখন আপনি তো আসলে অনেকগুলো বক্স মুখস্থ করে যাবেন পরীক্ষা হলে, আপনি যখনই এটা পরীক্ষা আসছে, ও আচ্ছা ওই যে থ্রম্বোসিসের অ্যাবনরমালিটি জানতে চাইছে, থ্রম্বোসিসের রিস্ক ফ্যাক্টর জানতে চাইছে, ওই যে জেনেসিসের ভিজুয়াল মেমোরি আমাদের কিভাবে কাজ করে, ওই যে জেনেসিসের ডান দিকের পেজের নিচের দিকে আছে, হ্যাঁ প্রোটিন সি প্রোটিন এস নাম পড়েছিলাম তো, হ্যাঁ ট্রু। এত তো আপনি তো শুধু প্যাথোলজি পড়ে যাবেন না, আপনি তো শুধু হিলিং হেমোডাইনামিক ডিজঅর্ডার বক্স পড়ে যাবেন না, আপনি অনেকগুলো বক্স পড়বেন। আপনি সার্জারি ফ্যাকাল্টিতে পড়তে গেলে আপনার বেইল আপ পড়তে হবে, বেসিকের কথা বলে দিলাম। আপনি যদি মেডিসিন ফ্যাকাল্টিতে পড়তে যান, আপনি জানেন ডেভিশনে কতগুলো বক্স আছে, তো একটা বক্স আপনি পড়ে আপনি তো পরীক্ষা হলে যাচ্ছেন না। তো ওরা কি করে, এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি দিয়ে প্রোটিন সি লেভেলটা দেখেন ওরা কি দিছে, ইনক্রিজ দিছে। এটা তো কখনো ট্রু হবে না ভাই। প্রোটিন সি যদি আমার আপনার বডিতে বেশি থাকে, আমার আপনার বডিতে যদি বেশি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, তাহলে কি আমার আপনার বডি ব্লাড ভেসেলের ভিতরে কখনো ক্লট ফর্মেশন হতে দিবে? তো এই জিনিসগুলো দাগানোর ক্ষেত্রে একটু বেশি ভালো করে দাগাবেন। রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, এখানে যদি শুধু প্রোটিন সিও থাকতো, শুধু প্রোটিন সি, তারপর এটা ফলস। রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস যদি শুধুমাত্র এন্টিথ্রম্বিন 3 থাকে, তারপর এটা ফলস। ঠিক আছে ভাই, এই বক্সটা খুব ভালো করে পড়বেন, এই বক্স থেকে প্রচুর কোশ্চেন এসেছে। আচ্ছা, প্রাইমারি রিস্ক ফ্যাক্টরে কমন যে আছে তিনটা, ফ্যাক্টর 5 মিউটেশন, প্রথম বিন মিউটেশন, ইনক্রিজ লেভেল অফ এই ফ্যাক্টরস। ব্র্যাকেটে যে লেখাগুলো আছে, ব্র্যাকেটের লেখাগুলো পড়ার কোনো দরকার নেই, আপনি শুধু পড়বেন প্রথম বিন মিউটেশন, আপনি শুধু পড়বেন ইনক্রিজ লেভেল অফ ফ্যাক্টরস এগুলা, আর আপনি পড়বেন প্রথম মিউটেশন, শুধু নামগুলো পড়বেন ভাই, দ্যাটস এনাফ। ঠিক আছে, আচ্ছা তারপর আসেন ভাই পেজ নাম্বার 38 এ প্রথম প্যারাগ্রাফে কি আছে ভাই, মরফোলজি অফ থ্রম্বাই। সেকেন্ড প্যারাগ্রাফে আছে টাইপ অফ থ্রম্বাই। থার্ড প্যারাগ্রাফে আছে আর্টেরিয়াল থ্রম্বাই। পরের পেজে যান, পেজ নাম্বার 39 এ যান। প্রথম প্যারাগ্রাফে আছে লাইন্স অফ জেন, সেকেন্ড প্যারাগ্রাফে আছে ভেনাস থ্রম্বোসিস। তাহলে 5টা জিনিস, মরফোলজি অফ থ্রম্বাই, টাইপ অফ থ্রম্বাই, আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, লাইন অফ জেন। এই 5টা জিনিস আপনারা পেজ নাম্বার 42 তে, জায়গা খুবই ছোট আমি জানি, তারপর পেজ নাম্বার 42 তে এই জায়গাটা নোট করেন। এই 5টা জিনিস আমি আপনাদের একসাথে নোট করে দিব, ঠিক আছে? একদিকে লিখবেন ভাইয়া আর্টেরিয়াল থ্রম্বোসিস, একদিকে লিখবেন ভেনাস থ্রম্বোসিস, একদিকে লিখবেন আর্টেরিয়াল থ্রম্বোসিস, একদিকে লিখবেন ভেনাস থ্রম্বোসিস, ঠিক আছে? আচ্ছা, প্রথম পয়েন্ট দিয়ে লিখবেন হলো সাইট। প্রথম পয়েন্ট দিয়ে লিখবেন সাইট। যেহেতু আর্টেরিয়াল, সুতরাং আর্টারিতেই হবে, এখানে তো আর ভেইনে হবে না, শুধুমাত্র নামগুলো লিখবেন। করোনারি, তারপর গ্রেটার সাইন দিবেন, লিখবেন সেরেব্রাল, গ্রেটার সাইন দিবেন, তারপর লিখবেন ফিমরাল, তারপর লিখবেন এক্সেট্রা। আর অন্যান্য আর্টারিতে হতে পারে, বাট
আর্টেরিয়াল থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট হলো করোনারি সার্কুলেশন, সেকেন্ড মোস্ট কমন সাইট হলো সেরেব্রাল সার্কুলেশন, থার্ড মোস্ট কমন সাইট হলো ফিমোরাল আর্টারি। আপনি প্রথম তিনটা মোস্ট কমন সাইট মনে রাখেন, তারপরে আপনি যে কোনো আর্টারিতে হতে পারে। আচ্ছা, এখন আসেন ভেনাস থ্রম্বোসিস। এগুলা এভাবে লিখে দেওয়ার একটাই কারণ, আপনাদের যাতে সিঙ্গেল বেসড কোশ্চেন আসলে আপনারা যাতে পারেন ভাই। তারপর আসেন ভেনাস থ্রম্বোসিস। ভেনাস থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট হলো ভেইনস অফ লোয়ার লিম্ব। 90% চারবার বললাম ভাই, 90% ভেনাস থ্রম্বোসিস কোথায় হবে ভাই? ভেইনস অফ লোয়ার লিম্বে। ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? একবার পার্ট 1 সিঙ্গেল বেসড আসছে, কোথায় মোস্ট কমনলি হয়? অনেকগুলা ভেইন আছে, লোয়ার লিম্বের একটা ভেইনই ছিল অপশনে, ফিমোরাল ভেইন। তো সবাই ফিমোরাল ভেইনই দেখাইছে, আনসার তো ওটাই, ফিমোরাল ভেইন। কিন্তু আপনাদের যদি আসে আপনার লোয়ার লিম্বের একটা ভেইন পেলে ওটাই আনসার, কারণ ভাইয়া সোহাগ ভাই বলে দিচ্ছেন 90% কোথায় হয় ভেনাস থ্রম্বোসিস, কোথায় হয়? লোয়ার লিম্বের ভেইনে। এখন লোয়ার লিম্বে যদি ভাই দুইটা ভেইন দেয় অপশনে, ফিমোরাল ভেইন, পপ্লিটিয়াল ভেইন, তখন কি করবেন? দেখেন, লোয়ার লিম্বের যে ভেইনে হয় তার মাঝখানে সবচেয়ে কমন ভেইন হলো কাপ ভেইনে হয়, মোস্ট কমন। কাপ ভেইন যদি আনসার না থাকে, অপশন না থাকে, তাহলে আনসার হলো ফিমোরাল ভেইন। ফিমোরাল ভেইন যদি অপশন না থাকে, তারপরে আনসার হবে পপ্লিটিয়াল ভেইন। এই তিনটার কোনটাই নেই, তার মানে আনসার হবে হলো কমন আইলিয়াক ভেইন। লোয়ার লিম্বে ভেইনের মাঝখানে মোস্ট কমন হলো কাপ ভেইন, সেকেন্ড মোস্ট কমন ফিমোরাল ভেইন, থার্ড মোস্ট কমন পপ্লিটিয়াল ভেইন, ফোর্থ মোস্ট কমন আইলিয়াক ভেইন। তাইলে ভেনাস থ্রম্বোসিস 90% হচ্ছে লোয়ার লিম্বের ভেইনে। আর 10% কোথায় কোথায় হতে পারে? পোর্টাল ভেইনে হতে পারে, হেপাটিক ভেইনে হতে পারে, প্রোস্টেটিক প্লেক্সাসে হতে পারে, ইউটেরিয়ান ভেইনে হতে পারে, ওভারিয়ান ভেইনে হতে পারে, ডুরাল ভেনাস সাইনাসে হতে পারে, মেজেন্টেরিক ভেইনে হতে পারে, এটসেট্রা। আরো আমার বডির যত ভেইন আছে সেগুলোতেও হতে পারে। আচ্ছা, সাইট। 2 নাম্বার আসেন কজ। আর্টেরিয়াল থ্রম্বোসিসের কজ হলো টার্বুলেন্স, ভেনাস থ্রম্বোসিসের কজ হলো স্টেসিস। 3 ডিরেকশন। আর্টেরিয়াল থ্রম্বোসিসের ডিরেকশন হলো রেট্রোগ্রেড, ভেনাস থ্রম্বোসিসের ডিরেকশন হলো অ্যান্টেরোগ্রেড। যে ভাই এটা মানে কি? এটা বুঝি নেই। মানে হলো ভাইয়া, ধরেন এটা হলো আমাদের একটা ব্লাড ভেসেল ভাই, এই ব্লাড ভেসেলে ব্লাড ফ্লো করতেছে এদিক দিয়ে, ধরেন লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতেছে, তাই তো? আর্টেরিয়াল থ্রম্বাস মুভ করবে ভাই এদিকে, ভেনাস থ্রম্বাস মুভ করবে এদিকে। মানে হলো আর্টেরিয়াল থ্রম্বাস অলওয়েজ মুভস অপোজিট টু দি ব্লাড ফ্লো, ভেনাস থ্রম্বাস অলওয়েজ মুভস টুয়ার্ডস দি ব্লাড ফ্লো। ব্লাড ফ্লোর সাথে মুভ করবে ভেনাস থ্রম্বাস। আর্টেরিয়াল থ্রম্বাস কি? অপোজিট টু দি ব্লাড ফ্লো, যেদিকে ব্লাড ফ্লো করবে তার অপোজিট। এই কারণে আমরা এটাকে বলি রেট্রোগ্রেড ফ্লো, অপোজিট। ঠিক আছে, তারপর আসেন 4 নাম্বার পয়েন্ট, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি ভাইয়া? থ্রম্বাসের অ্যাটাচমেন্ট কার সাথে হবে ভাইয়া? এন্ডোথেলিয়াম বা ব্লাড ভেসেলের সাথে, তাই অ্যাটাচমেন্ট বুঝাচ্ছি। আর্টেরিয়াল থ্রম্বাসের অ্যাটাচমেন্ট হলো ফার্ম অ্যাটাচমেন্ট, ভেনাস থ্রম্বাসের অ্যাটাচমেন্টটা হলো লুজ অ্যাটাচমেন্ট। আর্টেরিয়াল থ্রম্বাসের অ্যাটাচমেন্ট হলো ফার্ম অ্যাটাচমেন্ট, ভেনাস থ্রম্বাসেরটা হলো ভাইয়া লুজ অ্যাটাচমেন্ট। তাহলে ডিটাচ হওয়ার পসিবিলিটি কার বেশি? ভেনাস থ্রম্বাস। তাহলে ডিস্টেন্স সাইটে ডিটাচ হয়ে গেলে, ব্লাড ভেসেল থেকে ডিটাচ হয়ে গেলে সে কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। ঠিক আছে, ডিস্টেন্স সাইটে যাওয়ার পসিবিলিটি কার বেশি? ভেনাস থ্রম্বাস। একটা থ্রম্বাস যখন ডিস্টেন্স সাইটে যায় তখন আমরা তাকে কি বলি ভাই? এম্বোলাস বা এম্বোলিজম। তাহলে কোন থ্রম্বাসটা এম্বোলিজম হওয়ার পসিবিলিটি বেশি? ভেনাসটা। ঠিক আছে, এই একটা স্টেম দিয়ে আপনি অনেকগুলো স্টেম আপনি মনে রাখবেন। ঠিক আছে, কোন থ্রম্বাসটা ফার্মলি অ্যাটাচ করে থাকে? আর্টেরিয়াল থ্রম্বাস। কোন থ্রম্বাসটা লুজলি অ্যাটাচ করে থাকে? ভেনাস থ্রম্বাস। তাহলে কোনটা ডিটাচ হওয়ার পসিবিলিটি বেশি? ভেনাস থ্রম্বাস। কোনটা ডিস্টেন্স সাইটে যাওয়ার পসিবিলিটি বেশি? ভেনাস থ্রম্বাস। কোনটা এম্বোলিজম হওয়ার পসিবিলিটি বেশি? ভেনাস থ্রম্বাস। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন নেচার। তারপরে কি ভাইয়া? নেচার। ঠিক আছে, আর্টেরিয়াল থ্রম্বোসিসের নেচার হলো ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ, ভেনাস থ্রম্বোসিসের নেচার হলো অলমোস্ট অক্লুসিভ। আর্টেরিয়াল থ্রম্বোসিসের নেচার কি? ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ। ভেনাস থ্রম্বোসিসের নেচার কি? অলমোস্ট অক্লুসিভ। আচ্ছা, তারপরে পয়েন্ট হলো ভাই লাইন্স অফ জেন। ওই যে পয়েন্টটা, লাইন্স অফ জেন। আর্টেরিয়াল থ্রম্বোসিসও পজিটিভ, ভেনাস থ্রম্বোসিসও পজিটিভ। আগে লিখে রাখেন পজিটিভ, তারপর এটা কেন পজিটিভ দুইটাতেই, বা লাইন্স অফ জেন জিনিসটা কি আমি বলে দিব আপনাদের। আচ্ছা, তারপরে আসেন, তারপরে পয়েন্ট দিবেন কালার। তারপর পয়েন্ট দিবেন কালার। আর্টেরিয়াল থ্রম্বোসিসের কালার হলো পেল, ভেনাস থ্রম্বোসিসের কালার হলো ডার্ক অথবা রেড। আর্টেরিয়াল থ্রম্বোসিসের কালার হলো পেল, ভেনাস থ্রম্বোসিসের কালার কি? রেড। আপনার পরীক্ষায় যদি আসে রিগার্ডিং পেল থ্রম্বাই, তার মানে আপনি আর্টেরিয়াল থ্রম্বাস গুলো ট্রু দিবেন। যদি আসে রিগার্ডিং রেড থ্রম্বাই, তখন আপনি বুঝে যাবেন এটা ভেনাস থ্রম্বোসিস নিয়ে কোশ্চেনটা করা হয়েছে। এই হলো আমাদের ডিফারেন্স। আচ্ছা, তারপরে আসেন ভাই কম্পোজিশন। এটাই পার্থক্যের মাঝখানে লিখেন না, আলাদা করে লিখেন। এজ এ হোল একটা থ্রম্বাস কি কি নিয়ে গঠিত, বা একটা থ্রম্বাসের কম্পোজিশনে কি কি আছে। ঠিক আছে, 4টা জিনিস ভাই মেইনলি থাকে। একটা হলো ভাই আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ফিব্রিন। এই 4টা জিনিস থাকে। ঠিক আছে ভাই, আরবিসি,
ডাব্লিউবিসি, প্লাটিলেট, ফিব্রিন, এই চারটা জিনিস থাকে। এখন মজার জিনিস হলো ইন কেস অফ আর্টেরিয়াল থ্রম্বাই, আর্টেরিয়াল থ্রম্বাসের ক্ষেত্রে প্লাটিলেট এবং ফিব্রিন এই দুইটা মিলেই থাকে হলো 90%, আরবিসি আর ডাব্লিউবিসি দুইটা মিলে থাকে 10%। প্লাটিলেট এবং ফিব্রিন এই দুটা মিলে থাকে 90%, আরবিসি আর ডাব্লিউবিসি দুইটা মিলে থাকে 10%। এখন ডাব্লিউবিসির কালার হলো ভাই হোয়াইট ব্লাড সেল, তার মানে হোয়াইট। আরবিসি কালার হলো রেড ব্লাড সেল, মানে হলো রেড। হোয়াট অ্যাবাউট প্লাটিলেট ভাই? অনুচক্রিকার কি কোনো কালার আছে? ওভাবে কোনো কালার নেই। ফিব্রিনে কোনো কালার নেই ভাই। এই দুটাকে আমরা বলে থাকি হলো পেইল কালার। যেহেতু আর্টেরিয়াল থ্রম্বোসিসে আপনার প্লাটিলেটের পরিমাণ বেশি, ফিব্রিনের পরিমাণ বেশি, দুটো মিলেই 90%, সুতরাং আর্টেরিয়াল থ্রম্বোসিসে কালারটা ভাইয়া পেইল। ঠিক আছে, আচ্ছা। আর ভেনাস থ্রম্বোসিসে আরবিসি একাই আছে 90%, আরবিসি একাই আছে 90%, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ফিব্রিন মিলে আছে হলো আপনার 10%। ঠিক আছে, সুতরাং ভেনাস থ্রম্বোসিসে যেহেতু আরবিসি একাই আছে 90%, এই কারণে ভেনাস থ্রম্বোসিসে কালারটা হলো ভাইয়া রেড অথবা ডার্ক। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এটা এই পার্থক্যটা আশা করি আমরা পারবো, আর্টেরিয়াল থ্রম্বোসিস, ভেনাস থ্রম্বোসিস বা টাইপ গুলো আসলে পারবো। একটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলি, সেটা হবে লাইন্স অফ জেন। লাইন্স অফ জেন জিনিসটা কি দেখেন, ধর আমি আপনাদেরকে ভেনাস থ্রম্বোসিসটা নিয়ে কথা বলতেছি। এখন ভাই আমার কাছে আসলে পেইল দেখাবো এরকম কিছু মার্কার আসলে আমি পাইনি। ঠিক আছে, আমি আপনাদেরকে পেইল একটা জিনিস বুঝাবো, তারপর আমি একটা জিনিস দেখাই। ধরেন এই যে ভাই এই জিনিসগুলো যে আছে, এই যে এই পোর্শনটা ধরে নিন, এটা হলো পেইল পোর্শন। মানে আমি তো ভেনাস থ্রম্বোসিস আপনাদেরকে দেখাচ্ছি, যে জায়গাটা আমাদের প্লাটিলেট থাকবে, যে জায়গায় আমাদের ফিব্রিন থাকবে, এই জায়গাটা হলো পেইলার জোন। এই যে এটা হলো পেইলার জোন। আর যে জায়গাটা এই যে রেড হয়ে আছে, এই জায়গাটা আমাদের কি জোন? ডার্কার জোন। কারণ এখানে কি আছে আমাদের? আরবিসি। আরবিসি তো থাকে 90%। তো যে জায়গায় আরবিসি থাকবে সেই যে জায়গাটাকে আমরা বলবো পেইলার জোন, যে জায়গায় প্লাটিলেট আর ফিব্রিন থাকবে সেই জায়গাটাকে আমরা কি বলবো ভাই? পেইলার জোন। আর পেইলার জোনের যে লাইনগুলো থাকে এগুলাকে আমরা বলি পেইলার লাইন, আর ডার্কার জোনে যে ডার্ক লাইনগুলো থাকে সেটাকে আমরা বলি ডার্কার লাইন। সুতরাং এটা হলো পেইলার লাইন, এটা হলো ডার্কার লাইন। আর এই যে পেইলার জোন ডার্কার জোনের মাঝখানে যে একটা অল্টারনেটিং যে ভাই জোন তৈরি হয়, এটা কি আমরা বলি? লাইন্স অফ জেন। এই জোনটাকে বলা হয় জেন। আর এই যে লাইনগুলো তৈরি হয়, এই যে লাইন, এই অল্টারনেটিং জোনে যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোকে আমরা বলি লাইন্স অফ জেন। ঠিক আছে, তার মানে অল্টারনেটিং জোনে দেখেন ভাই পেইলার লাইনও আছে, ডার্কার লাইনও আছে। অল্টারনেটিং জোনে পেইলার লাইনও আছে, ডার্কার লাইনও আছে। এই লাইনটাকে আমরা বলি লাইন্স অফ জেন। তার মানে এটা আমরা আর এই ভেনাস থ্রম্বোসিসও পাবো, আর্টেরিয়াল থ্রম্বোসিসও পাবো। এই কারণে আমরা বলেছিলাম দুটাতেই পজিটিভ। ডিফারেন্সটা কোথায় ভাই? ডিফারেন্সটা হলো ভেনাস থ্রম্বোসিসের ডার্কার জোনটা বেশি থাকবে, কারণ 90% আরবিসি আছে। আর আর্টেরিয়াল থ্রম্বোসিসে পেইলার জোনটা বেশি থাকবে, কারণ প্লাটিলেট আর ফিব্রিন মিলে কত পার্সেন্ট আছে? 90% আছে। কিন্তু আর্টেরিয়াল থ্রম্বোসিস ও ভেনাস থ্রম্বোসিস দুটাতেই আমরা কি অল্টারনেটিং জোন পাবো। আর অল্টারনেটিং জোন পাওয়া মানে আমরা সেখানে দুটাতে কি পাবো? লাইন্স অফ জেন পাবো। ঠিক আছে, এই কথাগুলাই আপনাদের লেখা আছে পেজ নাম্বার 38, 39-এ। আমি যে কথাগুলো আপনাদের লিখে দিয়েছি, এই নোটটা যেটা লিখে দিয়েছি, এটা যদি পড়েন তাহলে পেজ নাম্বার 38, 39 আপনারা একবার চোখ বুলিয়ে গেলেও হবে। পেজ নাম্বার 40, 41 পড়া লাগবে না, এটা ফ্যাকাল্টির টপিক। এটা বেইলাবের দুইটা পেজ আমি দিয়ে রেখেছি, যাদের সার্জারি ফ্যাকাল্টি তাদের এটা ভাস্কুলার সার্জারিতে যখন আপনাদের ডিভিটি বলা হবে তখন আপনারা এটা পড়বেন। এটা যদি ভাই এটা যদি বুঝে থাকেন তাহলে আপনি দেখেন একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেন একটু আনসার করতে হবে আমাদের। ইন ভেনাস থ্রম্বোসিস থ্রম্বাই আর অলমোস্ট অক্লুসিভ, ট্রু। তারপর বলছে রিচ ইন প্লাটিলেট, ফলস। কারণ 90% কি থাকে ভাইয়া? আরবিসি। যদি আমাকে এখানে বলতো প্লাটিলেট ইজ ফাউন্ড, আমি ট্রু দিতাম। প্লাটিলেট ভেনাস থ্রম্বোসিসে পাওয়া যায়, ট্রু। ভেনাস থ্রম্বোসিসে প্লাটিলেট রিচ, তাহলে ফলস, তাহলে ফলস। কমন ইন পেইড প্রোস্টেটিক প্লেক্সাস, ফলস। এটা অনেকেই ট্রু দিয়ে আসছে। ভাই পেইড প্রোস্টেটিক প্লেক্সাসে 0.2% হয় ভাই, এটা কিভাবে কমন হয় ভাইয়া? 90% কোথায় হচ্ছে? লোয়ার লিম্বের ভেইনে। আমাকে এখানে যদি বলতো কমনের জায়গায় অকারিন পেইড প্রোস্টেটিক প্লেক্সাস, আমি এটাকে ট্রু দিতাম যে পেইড প্রোস্টেটিক প্লেক্সাসে হয়। কিন্তু বলছে পেইড প্রোস্টেটিক প্লেক্সাসে কমন, কমন তো ভাই লোয়ার লিম্বের ভেইনে। দেখেন এই যে কমন, এই যে রিচ, এই দুইটা ওয়ার্ড দিয়ে দুইটা স্টেম ভাইয়া ফলস করে দিয়েছে। খুবই সাবধান ভাই এইসব স্টেম দাগানোর ক্ষেত্রে। অ্যাটাচ টু ভেসেল ওয়াল, ট্রু। হ্যাঁ, লুজলি অ্যাটাচ, তারপরে তো অ্যাটাচ, ট্রু। ডেভয়েড অফ লাইন অফ জেন, ফলস। লাইন অফ জেন থাকে তো ভাইয়া। তো আপনাদের যদি বলে রিগার্ডিং আর্টেরিয়াল থ্রম্বাস রিচ ইন প্লাটিলেট, ট্রু। রিচ ইন আরবিসি, ফলস। আরবিসি ইজ ফাউন্ড, ট্রু। যদি আর্টেরিয়াল থ্রম্বাস হতো,
তো আপনি দেখেন যে রিচ বলছে নাকি ফাউন্ড বলছে, কমন বলছে না অকার বলছে, এই স্টেম গুলো দেখে ভাই তারপর দাগায়েন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা পড়বেন ভাইয়া পেজ নাম্বার 42 তে ফ্লেবোথ্রম্বোসিস থ্রম্বোফ্লেবাইটিস। আমরা যে থ্রম্বোসিসটা ভেনাস থ্রম্বোসিসটা বলেছি, ভেনাস থ্রম্বোসিস আরেকটা নাম হলো ভাই ফ্লেবোথ্রম্বোসিস, ঠিক আছে। ভেনাস থ্রম্বোসিস যে ক্যারেক্টারিস্টিক গুলো বলেছি সেটা একটা নাম হলো ভাই ফ্লেবোথ্রম্বোসিস। ফ্লেবোথ্রম্বোসিসের সাথে বা ভেনাস থ্রম্বোসিসের সাথে ওই ভেইনটাতে যদি ভাই ইনফ্লামেশন থাকে তখন আমরা তাকে বলি থ্রম্বোফ্লেবাইটিস, তখন আমরা তাকে বলি থ্রম্বোফ্লেবাইটিস। সুতরাং ইনফ্লামেশনের সাইন সিম্পটম গুলো পাবো ভাই আমরা থ্রম্বোফ্লেবাইটিসে, ফ্লেবোথ্রম্বোসিসে না। হ্যাঁ, ফ্লেবোথ্রম্বোসিস আর থ্রম্বোফ্লেবাইটিসের যে ডিফারেন্সটা আছে, ফ্লেবোথ্রম্বোসিস আর থ্রম্বোফ্লেবাইটিসের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমরা 1 স্টার দিয়ে পড়বো ভাই। তারপর নিচে আছে এন্টিমর্টাম ক্লট, পোস্টমর্টাম ক্লট। এটা থেকে আমি আপনাদের একটা কথা শুধুমাত্র বলে দিই, এই ক্লটটা কি এন্টিমর্টাম নাকি পোস্টমর্টাম, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে দেখতে হবে লাইন্স অফ জেন, তাহলে আপনাকে দেখতে হবে লাইন্স অফ জেন, কারণ লাইন্স অফ জেনই আপনাকে ডিফারেন্সিয়েট করে এন্টিমর্টাম ক্লট থেকে পোস্টমর্টাম ক্লট। লাইন্স অফ জেন কখনো ভাই পোস্টমর্টাম ক্লটে পাওয়া যায় না। আমরা মারা যাওয়ার পরে ভাই আমাদের বডিতে এমনি ক্লট ফর্মেশন হবে, কারণ ব্লাডের ফিজিওলজি তো নষ্ট হয়ে যাবে ভাই, তো এমনি ক্লট ফর্মেশন হবে। কিন্তু যদি আপনি একটা ক্লট দেখলেন, ফরেনসিক মেডিসিনের স্যার একজন ভিসারাতে একটা ক্লট ফর্মেশন, একটা ক্লট দেখলো যে এই ক্লটের লাইন্স অফ জেন আছে, তখন উনি বুঝে ফেলবে যে এই ভিসেরাতে যে ক্লট ফর্মেশন হয়েছে এটা মারা যাওয়ার আগে হয়েছে, সুতরাং এই ভিসেরাটা ইনজুর্ড হয়েছিল মারা যাওয়ার আগে, সুতরাং এই ভিসেরাটা ওনার জন্য প্যাথোলজিক্যাল বা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার 43 তে ফেট অফ থ্রম্বাস ট্রিপল স্টার দেন, ফেট অফ থ্রম্বাস ট্রিপল স্টার দেন। এখান থেকে শুধুমাত্র নামগুলো পড়বেন, লিখে রাখেন অনলি নেম, শুধুমাত্র নামগুলো পড়বেন। হ্যাঁ, যে একটা থ্রম্বাসের ফেট কি হতে পারে, যদি থ্রম্বাসটা যদি ডিটাচড হয়ে যায় ডিস্টেন্স সাইডে চলে যাবে, এটাকে আমরা বলি এম্বোলিজম। যদি অ্যাটাচ থাকে তাহলে কি হতে পারে, সেটা ভেঙে যেতে পারে, লাইসিস। প্রপাগেশন, প্রপাগেশন মানে হলো মুভমেন্ট, সেটা সামনের দিকে যেতে পারে ভেনাস থ্রম্বাস, পিছনের দিকে বা রেট্রোগেট আসতে পারে, অপোজিট দিকে আসতে পারে আর্টিয়াল থ্রম্বাস, অথবা তার মাঝখানে কিছু অর্গানাইজেশন হতে পারে, সেখানে হাইলিন ডেপোজিশন হতে পারে, সেখানে ক্যালসিয়াম ডেপোজিশন হতে পারে, ওসিফিকেশন হতে পারে, সেখানে ক্যানেল ফর্মেশন হতে পারে, রিকেলেশন হতে পারে। এই নামগুলো স্টেমে বেশি থাকে, শুধুমাত্র নামগুলা পড়বেন। এই যে এম্বোলিজম, লাইসিস, প্রোপাগেশন, এই চারটা নাম, শুধুমাত্র নাম, একদম মুখস্থ টাইপ কোশ্চেন আসে, ক্লিন কাট কোশ্চেন আছে। হোয়াট আর দি ফেট অফ থ্রম্বাস, এই যে এরকম একদম ক্লিন কাট কোশ্চেন আসে, ফলোইং আর দি ফেট অফ থ্রম্বাস, একদম ক্লিন কাট কোশ্চেন আসবে। আসেন পরবর্তী টপিক আমাদের এম্বোলিজম, পেজ নাম্বার 44। যদি ডিস্টেন্স সাইডে চলে যায়, এটাই তো এম্বোলিজম বলেন আপনারা। এছাড়াও এম্বোলিজম হতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে, ফ্যাট এম্বোলিজম হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। তো এম্বোলিজমের টাইপ দেখেন আছে পেজ নাম্বার 44 এ, 9টা টাইপ আছে এম্বোলিজমের। প্রথম টাইপের পার্সেন্টেজটা দেখেন, এই যে আমি একটু আগে বললাম যে থ্রম্বাস ডিটাচড হয়ে ডিস্টেন্স সাইডে গেলে এটাকেও তো আমরা এম্বোলিজম বলি। এই টাইপ অফ এম্বোলিজমই আছে 99%, এই টাইপ অফ এম্বোলিজমই আছে 99%, ঠিক আছে। আমাদের পরীক্ষার জন্য দুইটা এম্বোলিজম পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ওয়ান ইজ পালমোনারি এম্বোলিজম পেজ নাম্বার 45 এ আছে, আর অ্যানাদার ওয়ান ইজ ফ্যাট এম্বোলিজম পেজ নাম্বার 47 এ আছে, ঠিক আছে। আমরা শুরু করব পালমোনারি এম্বোলিজম দিয়ে। তো পালমোনারি এম্বোলিজমে দেখেন ভাইয়া, অরিজিনে একটা কথা লেখা আছে, অরিজিনে একটা কথা কি লেখা আছে ভাইয়া, অরিজিনে ফার্স্টে লেখা আছে 95%, 95% অফ পালমোনারি এম্বোলাই কোত্থেকে অরিজিন করে ভাই, ডিপ লেগের ভেইন থেকে। তো ডিপ লেগের একটা ভেইন থেকে আমরা জানি ওই জায়গা থেকে তো মেইনলি থ্রম্বাসটা ডিটাচড হয়, আর ডিটাচ থ্রম্বাসটাই তো আপনার পালমোনারি এম্বোলাইটা ক্রিয়েট করে। তো সেটা পালমোনারি ট্রাঙ্কে যায় কিভাবে, ঠিক আছে। ডিটাচ থ্রম্বাস থেকে যে কোনো একটা ডিপ লেগের ভেইন থেকে বা আপনি থ্রম্বাস ভুলে যান, এম্বোলাস ভুলে যান, একটা ছোট একটা টুকরা বা একটা কণাও যদি ভাই হার্টে আসতে হয়, এটা কোন রুটে আসবে ভাই, ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা হয়ে ভাইয়া সেটা কোথায় আসে, রাইট এট্রিয়াম আসে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক। এই তো ভাইয়া মেকানিজমটা পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কে যদি আটকে যায় ওটাকে আমরা কি বলি ভাইয়া, পালমোনারি এম্বোলিজম। পাথওয়ে বা এটাই, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, দেন পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্কে যদি আটকে যায় তখন এটাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। আমাদের বডিতে ভাইয়া দুই ধরনের সার্কুলেশন আছে, ওয়ান ইজ পালমোনারি সার্কুলেশন, ওয়ান ইজ সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। যদি সেটা ভাই পালমোনারি এম্বোলিজমে যখন আটকে যাচ্ছে তখন সেটা কোন সার্কুলেশনকে হ্যাম্পার করতেছে ভাই, মেইনলি পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কোন কোন জায়গায় সেটা লজ করতে পারে বা কোন কোন জায়গায় সেটা আটকে যেতে পারে। দেখেন অরিজিনের পরে নিচেই দেখেন 4টা সাইট আছে,
প্রথমে সেটা কোথায় আটকাতে পারে? মেইন পালমোনারি আর্টারি, মেইন যে পালমোনারি আর্টারি আছে সেখানে আটকাতে পারে। তারপর বলছি ইম্প্যাক্ট অফ বাইফার্কেশন, এই যে বাইফার্কেশন, এই যে এটাকে আমরা বলি, এই যে পালমোনারি ট্রাঙ্ক, এটাকে আমরা বলে থাকি হলো বাইফার্কেশন। ঠিক আছে ভাই। তারপরে দেখেন বলছে যদি অ্যাম্বুলার সাইজটা যদি ছোট হয় তখন সেটা মেইন পালমোনারি আর্টারিতে না আটকে সেটা কোথায় চলে যায়? স্মলার আর্টেরিয়ালে চলে যায়। আরেকটা বলছে কোথায় আটকাতে পারে, ওটার নাম কি? প্যারাডক্সিক্যাল এম্বলিজম। ব্র্যাকেটে দুটো কন্ডিশন বলে দিছে, এএসডি ভিএসডি। এটা মানে কি? ধরেন ভাই এই হলো আমাদের হার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন ইনফিউর ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে আসলো, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন কোন পেশেন্টের ভাই এএসডি আছে, এই যে ইনফিউর ভেনা কাভা দিয়ে সে যে ভাই রাইট এট্রিয়ামে আসলো, তারপরে তো আর রাইট ভেন্ট্রিকলে যাওয়ার কথা এম্বোলাইটার, কিন্তু পেশেন্টের এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে। এই যে দুটো এট্রিয়ামের মাঝখানে যে ইন্টার এট্রিয়াল যে সেপ্টামটা আছে, সেই সেপ্টামে একটা ডিফেক্ট আছে, তখন সে এম্বোলাইটার রাইট ভেন্ট্রিকলে যায় না, সেটা রাইট এট্রিয়াম থেকে কোথায় চলে যায় ভাই? লেফট এট্রিয়ামে চলে যায়। ঠিক আছে। ধরেন ওই পেশেন্টের ভাই এএসডি নাই, ওই পেশেন্টের ভিএসডি আছে, তো রাইট এট্রিয়াম থেকে ইনফিউর ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে গেল, রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে সেটা পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার কথা, কিন্তু পেশেন্টের কি আছে? ভিএসডি। এই ভেন্ট্রিকুলার দুইটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মাঝখানে কি আছে ভাই? একটা ডিফেক্ট আছে, সেটা রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়? লেফট ভেন্ট্রিকল। তো এএসডি থাকলে সেটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে চলে যাচ্ছে, ভিএসডি থাকলে সেটা রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। এই দুইটা অ্যাম্বুলার ফেট কোথায়? রাইটে যদি লেফট এট্রিয়ামে চলে যায় বা লেফট ভেন্ট্রিকলে চলে যায়, যদি লেফট এট্রিয়ামে যায় লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, আর যদি সরাসরি লেফট ভেন্ট্রিকলে যায় সেটা আলটিমেট ফেটটা কোথায়? অ্যাওর্টা দিয়ে কোথায়? সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার কথা ছিল ভাই, কোথায়? পালমোনারি সার্কুলেশনে যাওয়ার কথা, চলে গেছে কোথায়? সিস্টেমিক সার্কুলেশন। উল্টা। প্যারাডক্সিক্যাল মানে কি ভাই? উল্টা। এটা হলো ভাই প্যারাডক্সিক্যাল এম্বলিজম, যাওয়ার কথা পালমোনারি সার্কুলেশন, চলে গেছে সিস্টেমিক সার্কুলেশন। নিচে আছে কনসিকুয়েন্সেস। ঠিক আছে, দেখেন 1 2 3 4 5। স্মল এম্বোলাই হলে পেশেন্টের কি হবে? মিডিয়াম সাইজ হলে পেশেন্টের কি হবে? লার্জ সাইজ এম্বোলাই হলে কি হবে? মাল্টিপল এম্বোলাই হলে কি হবে? সেপটিক হলে কি হবে? ঠিক আছে, এটা তো ভাই মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন। আপনি দেখেন কোন এম্বোলাইয়ের পার্সেন্টেজ সবচেয়ে বেশি? স্মল এম্বোলাই। তার মানে পালমোনারি এম্বোলাইয়ের মোস্ট কমন টাইপটা কোনটা ভাই? স্মল এম্বোলাই। আর স্মল এম্বোলাই হলে পেশেন্টের কি হবে? প্রথম ক্লিনিক্যাল ফিচারটাই দেখেন, অ্যাসিম্পটোমেটিক। দেখবেন আপনাদের পরীক্ষা এভাবে থাকে, most of the pulmonary emboli remain silent. True না false? True. ঠিক আছে। লার্জ পালমোনারি এম্বোলিজমের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, ডিসপনিয়া, টেকিপনিয়া, হেমোপটাইসিস, প্লুরাল এফিউশন, সাডেন ডেথ, এগুলো আমাদের পরীক্ষায় বেশি থাকে ভাই। এই কনসিকুয়েন্সেস গুলো মুখস্থ করবেন। আরেকটা জিনিস বলে দিই, লার্জ পালমোনারি এম্বোলিজমে লেখা আছে এই যে বাইফার্কেশনে যে এম্বোলাইটা আটকাচ্ছে, বাইফার্কেশনে যখন কোনো এম্বোলাই গিয়ে আটকাচ্ছে তখন এই এম্বোলাইয়ের আরেকটা স্পেশাল নেম আছে, ওটাকে আমরা বলে থাকি হলো স্যাডেল এম্বোলিজম। ওটাকে আমরা বলে থাকি ভাই স্যাডেল এম্বোলিজম। ঠিক আছে, একটা কোশ্চেন এসেছে ভাই, দেখেন কনসিকুয়েন্স অফ পালমোনারি এম্বোলিজম, সাডেন ডেথ। এই দেখেন এখানে বলে দিয়েছে ভাই কনসিকুয়েন্স অফ পালমোনারি এম্বোলিজম, স্মল, লার্জ, মিডিয়াম, মাল্টিপল, সেপটিক কিন্তু কিছু বলে না। তো সুতরাং আপনার সবগুলো আপনি ট্রু দিতে পারবেন। সাডেন ডেথ ট্রু। নিউরোলজিক্যাল কোনো সিমটম কি হয়? ডিআইসি, শুধুমাত্র অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমে ডিআইসি পাওয়া যায়। পালমোনারি হাইপারটেনশন আছে, কর পালমোনারি হয়। আচ্ছা, কর পালমোনারি কিভাবে হয়? যেমন লার্জ সাইজ এম্বোলিজমে একটা আছে একিউট রাইট হার্ট ফেলিওর। এখন যারা মেডিসিন ফ্যাকাল্টির ভাইয়াপুর আছেন ওনারা জানেন যে রাইট হার্ট ফেলিওর একটা নাম কিন্তু ভাই কর পালমোনারি। ঠিক আছে, রাইট হার্ট ফেলিওর না দিয়ে দেখেন অপশনে দিয়েছে কর পালমোনারি, তো এটা আমাদের জানতে হবে ভাইয়া। ঠিক আছে, এই একটা কোশ্চেন এসেছিল কনসিকুয়েন্স অফ পালমোনারি এম্বোলিজম। তারপর আসেন ভাই পেজ নাম্বার 47, ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজম জিনিসটা কি ভাইয়া? ফ্যাট এম্বোলিজম জিনিসটা হলো, ধরেন অরিজিনটা আপনি পড়লেই পারবেন, যে যখন কোনো ফ্র্যাকচার হচ্ছে বা আপনার অর্থোপেডিক কোনো প্রসিডিউর হচ্ছে, সেটা হিপ রিপ্লেসমেন্ট হোক, নি রিপ্লেসমেন্ট হোক, তখন কি হয় ভাইয়া, আপনার বোনসের ভিতরে যে বোন মেরু আছে সেটা কিন্তু একটা ফ্যাট, সেটা হলো একটা ফ্যাট কম্পোনেন্ট। তখন সেটা কি হয়ে যাচ্ছে? আপনার ব্লাডে চলে আসতেছে। এই যে ফ্যাট যে আপনার ব্লাডে চলে আসতেছে বা বোন মেরু যে আপনার ব্লাডে চলে আসতেছে, এটাকে আমরা বলে থাকি হলো ভাইয়া ফ্যাট এম্বোলিজম। সেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? ফ্যাট এম্বোলিজম। ঠিক আছে, কিন্তু এই যে ফ্র্যাকচার হচ্ছে, দেখবেন ফ্র্যাকচার পাশে আবার আমি লিখে দিয়েছি ক্লোজ ফ্র্যাকচার বেশি কমন ইন কম্পারিজন টু ওপেন ফ্র্যাকচার। তো ফ্র্যাকচার হলেই তো ভাই কম বেশি কি হচ্ছে ভাই, আপনার বোন মেরু ব্লাডে চলে আসতেছে, ফ্যাট এম্বোলিজম হচ্ছে।
তো যাদের ভাই ফ্যাট এম্বোলিজম হচ্ছে, ধরেন আজকে ঢাকায় কথার কথা 10 জন বা আপনি ধরে নেন 80 জন পেশেন্টে আজকে ফ্র্যাকচার হয়েছে। আপনি নিটোরে, ঢাকা মেডিকেলে, মুগদায়, সোরওয়ার্দিতে, সলিমুল্লায়, এছাড়া আরো অন্যান্য ক্লিনিক আছে, ছোট ছোট হাসপাতাল আছে, সবকিছু মিলে যদি আপনি ইয়ে করেন, ধরেন আপনি 100 জন পেশেন্টে আজকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্যান্য জায়গায় হয়েছে, সেটা ঢাকায় নিয়ে এসেছে। এইসব জায়গায় আপনি এই 5টা বড় বড় হাসপাতালে আপনি যদি আপনি করে দেখেন, আপনি পাবেন যে আজকে 100টা ফ্র্যাকচারের তারা অ্যাটেন্ড করছে। তো এই যে ফ্র্যাকচার যে হয়েছে, আমি বলবো 100 জন পেশেন্টের মাঝখানে 97 জন পেশেন্টে ফ্যাট এম্বোলিজম হয়েছে, একদম ইনভেরিয়েবলি হয়েছে। বাট সবার কি ভাই ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করছে? সবাই কিন্তু ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে নাই। দেখবেন ফ্যাট এম্বোলিজম একদম 2 নাম্বার পয়েন্টে আমি দেখবেন লিখে রেখেছি, লেস দেন 10% শো এনি ক্লিনিক্যাল সাইন সিমটম। এই যে 100 জনে আজকে যে ফ্র্যাকচার হয়েছে, 99 জনে ফ্যাট এম্বোলিজম হয়েছে, এর মাঝখানে 3 জনের দেখবেন যে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করছে। তো 99 জনের কি হয়েছে? ফ্যাট এম্বোলিজম হয়েছে। যাদের ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করছে, তখন আপনি তাদেরকে বলবেন ফ্যাট এম্বোলিজম সিনড্রোম। তাদেরকে আপনি কি বলবেন ভাই? ফ্যাট এম্বোলিজম সিনড্রোম। ওই 3 জনের ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ডেভেলপ করছে। এখন সেই ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি দেখবেন, নিচে আছে মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া। মেজর কিছু সাইন সিনড্রোম আছে, মাইনর কিছু সাইন সিনড্রোম আছে। ম্যাক্সিমাম ভাই মাইনর সাইন সিনড্রোম ডেভেলপ করে। যাদের মেজর সাইন সিনড্রোম ডেভেলপ করে তারা মেইনলি ভাই মারাই যায়। আমি অর্থোপেডিক্সে ভাই কয়দিন হলো, আমি কখনো ফ্যাট এম্বোলিজম সিনড্রোম মেজর সাইন সিনড্রোম আমি একটাই পেয়েছিলাম, আধা ঘন্টা সার্ভাইভ করেছিল। মেজর সাইন সিনড্রোম ডেভেলপ করলে আসলে ভাই পেশেন্ট সার্ভাইভ করানো খুব টাফ। মেজর সাইন সিনড্রোম কি কি আছে ভাই? রেসপিরেটরি ডিফিকাল্টি আছে, নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, আর হলো ভাইয়া স্কিনে একটা জিনিস আছে পেটিকিয়াল র্যাশ। এগুলা যদি হয় তাহলে পেশেন্টের ভাইয়া ফ্যাট এম্বোলিজম হবে। ফ্যাট এম্বোলিজম সিনড্রোমের আপনার মেজর সাইন এই 3টা, ঠিক আছে। মাইনর সাইন কি? এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, টেকিকার্ডিয়া, তারপর আপনার ফিভার, নর্মাল জ্বর সর্দি কাশি হলে যে সাইন সিনড্রোম গুলো হয় ওগুলো হলো মাইনর সাইন। আচ্ছা, কেন ভাই এনিমিয়া হবে? বোন মেরু আপনার ব্লাডে চলে আসতেছে, আপনার ফ্যাট এম্বোলিজম হচ্ছে, ফ্যাট কম্পোনেন্টটা ব্লাডে চলে আসছে, পেশেন্টের এনিমিয়া কেন হচ্ছে? পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে? কারণ আমরা জানি ইরিথ্রোপোয়েসিস, থ্রম্বোপোয়েসিস মেইনলি কোথা থেকে হচ্ছে ভাই? বোন মেরু। এখন যখনই বোন মেরুটা তার সাইডটা চেঞ্জ করে ফেলতেছে, তখন ভাই ইরিথ্রোপোয়েসিস, থ্রম্বোপোয়েসিসে হ্যাম্পার হচ্ছে, যার কারণে পেশেন্টের এনিমিয়া ডেভেলপ করতেছে, পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতেছে। ফ্যাট এম্বোলিজম সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই পালমোনারি ইনসাফিসিয়েন্সি, ট্রু। নিউরোলজিক্যাল সিম্পটম, ট্রু। এই দুইটাই মেজর সাইন। তারপর হলো এনিমিয়া, মাইনর সাইন, এটাও ট্রু। পেইনফুল কন্ডিশন কল্ড দি বেন্ড, এটা এয়ার এম্বোলিজমের সাইন। ডিকম্প্রেশন সিকনেস, এটাও এয়ার এম্বোলিজমের সাইন। এই দুইটা ফলস। দেখেন একই কোশ্চেন ভাই। আচ্ছা, ফ্যাট এম্বোলিজম অকার্স 2 আওয়ার্স আফটার ইনজুরি। দেখবেন আমি একটা আপনাদের ফ্যাট এম্বোলিজমের 4টা পয়েন্ট লিখে দিয়েছি। ওই 4টা পয়েন্টে 4 নাম্বার পয়েন্টে দেখবেন পাবেন ফ্যাট এম্বোলিজমের এই যে মেজর সাইন, এই যে মাইনর সাইন। এই মেজর সাইন মাইনর সাইন ডেভেলপ করতে 1 থেকে 3 দিন সময় লাগে। কতদিন সময় লাগে ভাই? 1 থেকে 3 দিন সময় লাগে, ঠিক আছে। occurs 2 hours after injury, false. occurs 2 days after injury, true. occurs mainly cerebral symptoms, occur mainly chest symptom. কারো cerebral symptom develop করে, কারো chest symptom develop করে। the most important physical sign is a petechial rash, true. major sign আছেই 3টা। আচ্ছা, এই হলো ভাই ফ্যাট এম্বোলিজম। তারপরে এয়ার এম্বোলিজম, পরের পেজে এয়ার এম্বোলিজমের কজ গুলা, শুধুমাত্র কজ গুলা 1 স্টার দিয়ে পড়ে রাখবেন। শুধুমাত্র কজ গুলা ভাইয়া 1 স্টার দিয়ে পড়ে রাখবেন, ঠিক আছে। অবস্টেট্রিক প্রসিডিউরে কমন কারণ হলো অবস্টেট্রিক প্রসিডিউর যারা করেন ওনারা মেইনলি 2টা ভেসেল নিয়ে ডিল করেন। একটা হলো ইউটেরিয়ান ভেসেল, আর একটা হলো ওভারিয়ান ভেসেল। এই ইউটেরিয়ান ভেসেল, ওভারিয়ান ভেসেলে ভাইয়া এয়ার এনট্রেপমেন্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না ভাইয়া, খুবই রেয়ারেস্ট একটা কন্ডিশন। তারপর আসেন পেজ নাম্বার 50 তে ইনফার্কশন। প্রথমে আছে ফ্যাক্টর ডোজ ইনফ্লুয়েন্স ইনফার্কশন, এটা ডাবল স্টার দিয়ে পড়বেন, এটা ডাবল স্টার দিয়ে পড়বেন। ফ্যাক্টর ডোজ ইনফ্লুয়েন্স ইনফার্কশন, এখানে যে পয়েন্টগুলো আছে আমি আপনাদের একটু সহজ করে বলে দিই। ধরেন 2টা অর্গান আছে, একটা অর্গানে ভাইয়া ডুয়াল সার্কুলেশন আছে, ব্লাড সাপ্লাই, আর একটা অর্গানে ব্লাড সাপ্লাই সিঙ্গেল ব্লাড সাপ্লাই আছে, সিঙ্গেল সার্কুলেশন। তাহলে কোনটাতে ইনফেকশনের পসিবিলিটি বেশি? যে সিঙ্গেল সার্কুলেশন আছে। ধরেন 2টা অর্গান আছে, একটা অর্গানে ব্লাড সাপ্লাই ভাই অ্যান্ডাটারি আছে, একটা অর্গানে ব্লাড সাপ্লাই অ্যান্ডাটারি নাই। তাহলে কোনটাতে ইনফেকশনের পসিবিলিটি বেশি? যার অ্যান্ড আর্টারি নাই।
সরি, যার অ্যান্ডাটারি আছে, যার অ্যান্ডাটারি আছে সেই অ্যান্ডাটারিটা যদি ভাই ওক্লুশন হয় তাহলে সেই অর্গান আর কোনো দিক দিয়ে কোলেটারাল সার্কুলেশন পাবে না, তার ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, আরেকটা কি ভাই, ধরেন দুইটা অর্গান আছে ভাই, একটা অর্গানে 2 ঘন্টার মাঝখানে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে অর্গানটা ইসকেমিক হয়ে যাচ্ছে, আরেকটা অর্গানে 2 দিন ধরে ধীরে 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 ব্লাড সাপ্লাই ওক্লুশন হচ্ছে, তাহলে কোনটাতে ইনফেকশনের পসিবিলিটি বেশি? যার 2 দিন ধরে ধীরে ধীরে ওক্লুশন হচ্ছে ব্লাড সাপ্লাই, তার মাঝখানে দেখবেন ইন দা মিন টাইম একটা কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করছে, কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করে অর্গানটা কি হয়ে গেছে, সার্ভাইভ করে গেছে। কিন্তু যার 2 ঘন্টার মাঝখানেই ব্লাড সাপ্লাই ওক্লুশনে অর্গানটা ইসকেমিক হয়ে যাচ্ছে, তার আর সার্ভাইভার কোনো পসিবিলিটি নেই, তার দেখবেন যে ইসকেমিয়া ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো ভাই ইনফেকশনে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এই যে এগুলো হলো ভাই লোকাল ফ্যাক্টর, যে আমি কথাগুলো বললাম এগুলো 1 2 3 আছে। 4 নাম্বার কি ভাই, জেনারেল ফ্যাক্টর। এখানে কি আছে, এনিমিয়া আছে, হাইপোক্সিমিয়া আছে, হার্ট ফেলিওর আছে, শক আছে। এগুলা কি কেন ভাই জেনারেল ফ্যাক্টর বলা হয়? কারণ কোনো পেশেন্ট যদি ভাই এনিমিক থাকে, কোনো পেশেন্ট যদি হাইপোক্সিক থাকে, কোনো পেশেন্ট যদি হার্ট ফেলিওর থাকে, কোনো পেশেন্ট যদি ভাই শকে থাকে, তার শুধু ভাই ইনফেকশন না, তার বডিতে যে কোনো কিছুই হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, infection usually occurs in the following setting: tissue will double blood supply, false; tissue suffers from sudden occlusion, true; tissue with severe anemia, true; tissue with venous obstruction, true; tissue with gradual obstruction, false। আমরা জানি যে গ্রেজুয়াল অবস্ট্রাকশন হতে 2 দিন ধরে যদি অবস্ট্রাকশন হয়ে থাকে, এর মাঝখানে ইন দ্য মিন টাইম একটা কি কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করে ফেলবে। রেড ইনফেকশনের সাইট, হোয়াইট ইনফেকশনের সাইট, পেজ নাম্বার 51 এ আছে ইনফিনিটিয়াসটা। একদম ক্লিন কাট কোশ্চেন আসবে ভাই। 20 21 22 23 এর মাঝখানে এই কোয়েশ্চেনটা 3 বার এসেছে। 21 এসেছে হোয়াইট ইনফেকশন, আর 20 আর 22 মনে হয় না 23 এসেছে, 20 আর 23 এসেছে রেড ইনফেকশন। এই দেখেন, রেড ইনফ্যাক্ট ইজ সিন ইন, রেড ইনফ্যাক্ট অকার্স ইন। সাধারণত সলিড অর্গান যেগুলো আছে ভাইয়া, হার্ট, স্প্লিন, কিডনি, এগুলোতে হোয়াইট ইনফেকশন হয়। বাকি এগুলোতে দেখেন লাংস, ইন্টেস্টাইন, ওভারি, টেস্টিস, ব্রেন, এগুলোতে আমাদের কি হয় ভাইয়া, রেড ইনফেকশন হয়। রেড ইনফেকশনের সাইট, হোয়াইট ইনফেকশনের সাইট, এটা হলো আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটিয়াস স্টার। আসেন শক, আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক শক। শক থেকে আজকে দেখেন, এটা যেহেতু আমাদের ক্লাসের আজকে লাস্ট টপিক, তখন আমি আসলে লাস্টে এসে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখেন, আজকে আমাদের ক্লাসটা কিন্তু ভাই জেনারেল প্যাথোলজির, কোনো ক্লিনিক্যাল কোনো কথা কিন্তু আমি আজকে বলতেছি না। ঠিক আছে, কারণ ক্লিনিক্যাল কথাগুলোর জন্য আপনাদের ফ্যাকাল্টি ক্লাস আছে। এখন আমি যদি আজকে বেইল্যাবের কথা বলি, তখন মেডিসিনে ভাইয়াপুরা বলবেন যে এটা তো বেইল্যাবের ক্লাস না। আমি যদি ডেভিডসনের বলি যে ডেভিডসনের এই বক্সটা আপনি পড়েন, তখন পেডিয়াট্রিক্সে ভাইয়াপুরা বলবেন যে তাহলে আমরা কি পড়বো। তা আজকে যেহেতু জেনারেল প্যাথোলজি ক্লাস বা বেসিক ক্লাস, আমি শুধু বেসিকের বা রবিনসন বা খালেক স্যারের কথার মাঝখানে সীমাবদ্ধ আছি। কিন্তু পেজ নাম্বার 1-এ, একদম পেজ নাম্বার 1-এ দেখবেন কন্টেন্টের নিচে আমি 2টা কথা বলে দিয়েছি যে স্মিডডিটা পড়তে হবে, লাস্ট আউটটা পড়তে হবে। আর যারা ফ্যাকাল্টি অফ সার্জারি তাদের একটা কথা বলে দিয়েছি যে এটা আপনার ফ্যাকাল্টি ক্লাসে পড়বেন আমি জানি, কিন্তু তারপর একটা আমি কথা বলে দিয়েছি যে বেইল্যাবের 2 নাম্বার চ্যাপ্টারটার নাম হলো ভাইয়া শক, বেইল্যাবের 3 নাম্বার চ্যাপ্টারটার নাম হলো ভাইয়া উন্ড হিলিং। ঠিক আছে, আপনারা যদি এই 2টা টপিক থেকে, হিলিং এবং শক থেকে আপনারা যদি সকল কোয়েশ্চেন পারতে চান, বা কিছু কিছু কোয়েশ্চেন দেখবেন যে এই টপিক থেকে যারা বেসিক ফ্যাকাল্টির আছেন, যারা এমডি ফ্যাকাল্টির আছেন, যারা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির আছেন, তারা এই চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন পাবেন, 3টা কোয়েশ্চেন পাবেন, আপনি আরো বেশি কোয়েশ্চেন পাবেন সার্জারি ফ্যাকাল্টি। কারণ ওই যে হিলিং থেকে আপনাদের ওই যে বেইল্যাবের ওই চ্যাপ্টার থেকে, শক থেকে, ওই জায়গা থেকে আপনাদের বেশি কোয়েশ্চেন আসবে। ওই জায়গায় আপনার শকে ক্লিনিক্যাল পোর্শন আছে, যে একদম শকে আপনি কিভাবে রিসার্চিট করবেন, কোন ফ্লুইডটা দিবেন, কতক্ষণ ধরে ফ্লুইডটা দেখবেন, কি কি প্যারামিটার দেখে আপনি ফ্লুইডটা বন্ধ করবেন, শকে একটা পেশেন্টকে আপনি কিভাবে মনিটর করবেন। ঠিক আছে, মিনিমাম মনিটরিং এর জন্য কি দেখবেন, এডিশনাল মনিটরিং এর জন্য কি দেখবেন। আমি জানি ওটা আপনাদের প্রিন্সিপাল সার্জারি যখন ক্লাস হবে, ফ্যাকাল্টি ক্লাস হবে, ওগুলোতে বলবে, কিন্তু আপনি যদি এখন একবার দেখে রাখতে পারেন তাহলে আপনার জন্য কোরিলেশন বা সিনক্রোনাইজেশন করাটা ইজি হবে। আচ্ছা, আসেন আজকে ক্লাসের টপিকে। শকের আমাদের কি পড়তে হবে এজ এ হোল, আগে আমি বলে দিই আমাদের শক থেকে কি কি পড়তে হবে। শকের ক্লাসিফিকেশন আছে হলো হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, এন্ডোক্রাইন শক। হাইপোভলিমিক শক থেকে কজ পড়তে হবে, ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে। কার্ডিওজেনিক শক থেকে শুধুমাত্র কজ পড়তে হবে। অবস্ট্রাকটিভ শক থেকে শুধুমাত্র কজ পড়তে হবে। ডিস্ট্রিবিউটিভ শকের মাঝখানে সেপটিক শকটা পড়তে হবে। এন্ডোক্রাইন শক থেকে কিছু পড়া লাগবে না, শুধুমাত্র জানতে হবে এন্ডোক্রাইন শক কোন কোন হরমোন দিয়ে হয়। আর শকের 3টা ফেজ আছে,
নন প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ইরিভার্সিবল ফেজ, এই তিনটা ফেজ পড়তে হবে। জেনারেল প্যাথোলজি থেকে এতটুকু পড়লেই হবে শক থেকে। তো আসেন আমাদের শীটে শুরু করছিল কার্ডিওজেনিক শক থেকে, আমরা কার্ডিওজেনিক শক থেকে শুরু করি। কার্ডিওজেনিক শক দেখেন বলা হয়েছে কজ আছে 7টা। কজের এখানে আবার লেখা আছে প্রথম 4টাকে আমরা বলবো ইন্ট্রিনসিক কজ, পরের 3টাকে বলবো আমরা এক্সট্রিনসিক কজ। প্রথম 4টাতে কি আছে? আছে হলো আমার এমআই আছে, এরিথমিয়া আছে, ভেন্ট্রিকুলার রাপচার আছে, রিগারজিটেশন আছে। সেটা অ্যাওর্টিক রিগারজিটেশন হতে পারে, মাইট্রাল রিগারজিটেশন হতে পারে। এই 7টা কজ আছে। এই 4টা কজকে বলা হয়েছে ইন্ট্রিনসিক কজ। কেন ইন্ট্রিনসিক কজ? কারণ এই প্রথমেই 4টা কজের প্যাথোলজি হলো উইদিন দি হার্ট, ঠিক আছে। পরের 3টাকে বলা হয়েছে এক্সট্রিনসিক কজ। পরের 3টাতে কি আছে? মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন নিউমোথোরাক্স আর হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট। আচ্ছা, কেন এই 3টাকে এক্সট্রিনসিক কজ বলা হলো? কারণ এই 3টা প্যাথোলজি আউটসাইড দি হার্ট। টেনশন নিউমোথোরাক্সের প্যাথোলজি কি ভাই? হার্টে। পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট, পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট মানে হলো পেরিকার্ডিয়ামে 2টা লেয়ার আছে, ফাইব্রাস লেয়ার, সেরাস লেয়ার। এই দুটার মাঝখানে যদি ফ্লুইড থাকে সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের অ্যামাউন্ট ধরেন 15 ml, 20 ml, 30 ml। সেখানে যদি আপনার 200 ml ব্লাড চলে আসে, তখন সেটা বাহির থেকে হার্টকে কি করবে? কম্প্রেস করবে, হার্টে আউটফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে বসে থাকবে। এটা হলো অবস্ট্রাকটিভ শক। এটা কি এটা হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট। এটা কি ভাই আপনার প্যাথোলজি হার্টে? প্যাথোলজি তো হার্টে না। টেনশন নিউমোথোরাক্স ওয়ান ওয়ে ভালভ ক্রিয়েট হয় লাংসে, একদম পুরো মিডিয়াস্টিনাল শিফটিং করে ফেলে। এই তো ভাই প্যাথোলজি লাংসে, প্যাথোলজি তো হার্টে না। তো প্যাথোলজি যদি আউটসাইড দি হার্ট থাকে তখন আমরা তাকে বলি এক্সট্রিনসিক কজ, ঠিক আছে। সুতরাং কার্ডিওজেনিক শকের কজ হলো ভাই 7টা। 4টা হলো ভাই ইন্ট্রিনসিক, 3টা হলো এক্সট্রিনসিক। এই হলো কার্ডিওজেনিক শকের কজ। ঠিক তার পাশে দেখেন ছোট্ট করে একটা বক্সে লিখে রাখছি এক্সট্রিনসিক কজ অফ কার্ডিওজেনিক শক আর দি কজ অফ অবস্ট্রাকটিভ শক। এক্সট্রিনসিক কজ অফ কার্ডিওজেনিক শক আর দি কজ অফ অবস্ট্রাকটিভ শক। সুতরাং অবস্ট্রাকটিভ শকের কজ কয়টা ভাইয়া? 3টা। এটা কিন্তু ভাই 22-এ এসেছে, 22-এর রেসিডেন্সিতে অবস্ট্রাকটিভ শকের কজ, কজ অফ অবস্ট্রাকটিভ শক। আর 21-এ আসছে কজ অফ কার্ডিওজেনিক শক, ঠিক আছে। প্রথমবার আসছে কজ অফ কার্ডিওজেনিক শক, পরে এসেছে কজ অফ অবস্ট্রাকটিভ শক, ঠিক আছে। 7টা হলো কার্ডিওজেনিক শকের কজ। আর কার্ডিওজেনিক শকের মাঝখানে এক্সট্রিনসিক কজ যেগুলো আছে সেগুলো হলো অবস্ট্রাকটিভ শকের কজ। কারণ এটা বাহির থেকে হার্টকে কম্প্রেস করে হার্টের যে আউটফ্লো আছে বা কার্ডিয়াক আউটপুট আছে সেটাকে অবস্ট্রাক্টেড করে দেয়। এই কারণে এই 3টা কজকে বলা হয় অবস্ট্রাকটিভ শকের কজ। তারপর আসেন ভাই হাইপোভলিমিক শক, মোস্ট কমন ফর্ম অফ শক। কোন একটা পেশেন্ট আসলে আপনি রিসাসিটেট করার আগে আপনি কজ খুঁজে বেড়ান না, আপনি আগে রিসাসিটেট করেন। আপনি কোনটা ভেবে রিসাসিটেট করেন বা আমরা কোনটা ভেবে রিসাসিটেট করি? আমরা কিন্তু ভাই কার্ডিওজেনিক শক ভেবে আমরা কিন্তু ভাই রিসাসিটেট করি ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ভাই হাইপোভলিমিক শকের কজ। হাইপোভলিমিক শক ভাই 2 ভাবে হতে পারে। একজন মা পোস্টপার্টাম পিরিয়ডে যদি এক্সেসিভ ব্লিডিং করে মা শকে চলে যেতে পারে। একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে 2 লিটার ব্লাড লস, 1.5 লিটার 2 লিটার ব্লাড লস হলো, শকে চলে যেতে পারে। একজন সিভিয়ার ভমিটিং এর কারণে শকে চলে যেতে পারে। একজন প্রফিউজ ডায়রিয়ার কারণে আপনার শকে চলে যেতে পারে। তো হাইপোভলিমিক শকে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তো কারণগুলোকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হলো ব্লাড লস হলো, একটা ব্লাড লস ছাড়াও আপনার পেশেন্ট শকে চলে যেতে পারে। যদি ব্লাড লস হলে পেশেন্ট শকে যায় ওটাকে আমরা বলি হেমোরেজিক শক। আর ব্লাড লস ছাড়া যদি হাইপোভলিমিক শকে যায় ওটাকে বলি আমরা নন হেমোরেজিক টাইপ অফ হাইপোভলিমিক শক। আপনাদের শীটে যে কজগুলো দেওয়া আছে 7টা পয়েন্ট, প্রথম 2টা হলো হেমোরেজিক টাইপ, বাকিগুলো হলো নন হেমোরেজিক টাইপ, ঠিক আছে। আর হেমোরেজিক টাইপে দেখবেন লেখা আছে কত % ব্লাড ভলিউম লস হলে একজন পেশেন্ট শকে যায়। কালকে একজন বাইক অ্যাক্সিডেন্ট করছে, তার শরীর থেকে 5 ml ব্লাড লস হচ্ছে ভাই, উনি তো আর হাইপোভলিমিক শকে যাবে না, ঠিক আছে। 25% ব্লাড ভলিউম যদি লস হয় তাহলে উনি হাইপোভলিমিক শকে যায়। আমি হাইপোভলিমিক শকে কজ পড়ার পরে ক্লিনিক্যাল ফিচার পড়তে বলেছিলাম। ক্লিনিক্যাল ফিচারটা আছে হলো ভাই আপনাদের শীটের পেজ নাম্বার 58-তে। পেজ নাম্বার 58-তে আছে ক্লিনিক্যাল ফিচার্সটা। পেজ নাম্বার 58-তে ক্লিনিক্যাল ফিচার্স আছে। ক্লিনিক্যাল ফিচার্সতে কি কি জিনিস আপনার মনে রাখতে হবে? হার্ট রেট, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট, এই 5টা জিনিস মনে রাখতে হবে। টেকিকার্ডিয়া, রেপিট্রেডি পালস, হাইপোটেনশন, লাস্ট রেসিডেন্সিতে আসছে মার্চ 24-এ এটা এসেছে। টেম্পারেচার, কোল্ড ক্লেমি স্কিন, ঠিক আছে, except early phase of septic shock যেখানে ওয়ার্ম স্কিন হয়। ইউরিন আউটপুট রিডিউস, রেসপিরেটরি রেট, টেকিপনিয়া, এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই, ঠিক আছে। হাইপোভলিমিক শক ক্লিনিক্যাল ফিচার। তারপর ডিস্ট্রিবিউটিভ শকের থেকে আমরা সেপটিক শকটা পড়বো। ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে 3টা শক আছে, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক। এইটাও একবার ডিপ্লোমাতে এসেছে যে সেপটিক শকে আর ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে কয়টা জিনিস আছে।
সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক আর হলো ভাই নিউরোজেনিক শক। ঠিক আছে, সেপটিক শকটা আমরা ডিটেইলে পড়বো, এটা রেখে দিই, এটা পেজ নাম্বার 54 তে আছে, সেপটিক শকটা আমরা এসে দেখবো। তারপর আসেন পেজ নাম্বার 56, এন্ডোক্রাইন শক। এন্ডোক্রাইন শক মেইনলি দুইটা হরমোনের কারণে হয়, ওয়ান ইজ অ্যাড্রিনাল হরমোন, ওয়ান ইজ থাইরয়েড হরমোন। এটা আপনারা এন্ডোক্রাইন ফিজিওলজিতে আপনারা পড়ছেন যে থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, মিক্সিডিমা, কোমা, ঠিক আছে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, এগুলাতে আমাদের যে শকটা হয় এটাকে আমরা বলি এন্ডোক্রাইন শক। ঠিক আছে, শুধুমাত্র কন্ডিশন গুলোর নামটা জানলেই হবে অথবা দুইটা হরমোনের নাম জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন স্টেজেস অফ শক, পেজ নাম্বার 57। এই তিনটা স্টেজ আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইপোভোলেমিক শকে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে, হাইপোটেনশন, কোল্ড ক্লেম স্কিন, তারপর টেকিপনিয়া, শক ইজ ক্যারেক্টারাইজড বাই, ঠিক আছে, এটা আসছে 2018-তে। তারপর এই যে মার্চ 24-এ আসছে হাইপারটেনশন, হাইপোটেনশন হবে, টেকিকার্ডিয়া, ফিভার তো হবে না, পেশেন্টের সুইটিং হবে, ফিভার হবে, বাট তবে এইগুলো আসছে। আর কজ অফ হাইপোভোলেমিক শক, স্পাইনাল কর্ড ট্রানজেকশন নিউরোজেনিক শক হবে, মায়োকার্ডিয়াল ইনফেকশনে কার্ডিওজেনিক শক হবে, এন্ডোটক্সিমিয়াতে সেপটিক শক হবে। ঠিক আছে, সেপটিক শকে আমরা পরে যাচ্ছি। স্টেজ অফ শক, প্রথমে আসে নন প্রোগ্রেসিভ ফেজ। নন প্রোগ্রেসিভ ফেজ মানেই হলো এই ফেজে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো যদি মেইনটেইন হয়, পেশেন্ট নন প্রোগ্রেসিভ, সে আর প্রোগ্রেস করবে না, শকে আর প্রোগ্রেস করবে না, সে কোথায় চলে আসবে, সে নর্মালে চলে আসবে। কখন? যদি রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম গুলো যদি অ্যাক্টিভেশন হয়। রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম গুলো কি কি আছে ভাই? ব্লাড প্রেশার কমে গেলে, আপনার সিবিএস ফিজিওলজিতে পড়ছেন যে ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড প্রেশার রেগুলেটরি কি কি মেকানিজম আছে? বের রিসেপ্টর আছে, কেমো রিসেপ্টর আছে, সিএনএস ইসকেমিক আছে, রেনিন এনজিওটেনসিন, রেনাল অ্যালডোস্টেরন, অনেকগুলো মেকানিজম আছে। তো কোনটা স্টিমুলেট হচ্ছে? বের রিসেপ্টর। আর কি কি রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেশন হচ্ছে? ক্যাটেকোলামাইন রিলিজ হচ্ছে, এডিএস রিলিজ হচ্ছে, রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হচ্ছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। এখন এগুলোর ইফেক্ট আপনি অলরেডি জানেন। এগুলো ইফেক্ট কি? সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তার মানে ইট প্রিভেন্টস ডাইউরেসিস। ডাইউরেসিস মানে কি? অনেক বেশি পানি বের হয়ে যাচ্ছে ইউরিনেশন মাধ্যমে, অ্যান্টিডায়োটিক, সে কি করবে? পানি বের হতে দিবে না, তার মানে সে ফ্লুইড কনজারভেশন করবে। রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হলে একটা হরমোন চলে আসে, নাম তার অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করবে? সে ফ্লুইড আর সোডিয়াম ধরে রাখে, পটাশিয়াম বের করে দেয়। ক্যাটেকোলামাইন রিলিজ, ক্যাটেকোলামাইন মানে নরএপিনেফ্রিন, ইপিনেফ্রিন, সে কি করে? হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই দেখেন রেজাল্টিং এ ওই জিনিসগুলো লেখা। এই যে ক্যাটেকোলামাইন রিলিজ হলে হার্ট রেট বাড়বে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তারপর ওই যে ক্যাটেকোলামাইন রিলিজ হলে কন্ট্রাক্টিলিটি বাড়বে, তারপর রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হলে এডিএস রিলিজ হলে কি করবে? ফ্লুইড কনজারভেশন হবে, আলটিমেটলি ব্লাড প্রেশারটা বেড়ে যায়। হাইপার টেনশন হয় না কিন্তু ভাই, এই যে হাইপোটেনশন হচ্ছে সেটা বেড়ে গিয়ে আবার কি হবে? নর্মোটেনশন হবে। এবং পেশেন্ট নন প্রোগ্রেসিভ ফেজ থেকে নন প্রোগ্রেসিভ, সে আবার কোথায় ব্যাক করবে? নর্মালে ব্যাক করবে। ঠিক আছে ভাই, ওই জিনিসগুলো যদি অ্যাক্টিভেশন না হয় তখন পেশেন্ট কোথায় যাবে? প্রোগ্রেসিভ ফেজে। প্রোগ্রেসিভ ফেজের প্রথম ক্যারেক্টারিস্টিকটি আপনাদের সেটা লেখা আছে, টিস্যু হাইপোপারফিউশন। আমি একটু আগে বলতেছিলাম যে কোথাও যদি ঠিক মতো ব্লাড না যায় সেই জায়গায় আপনার কি যেতে পারবে না? অক্সিজেন যেতে পারবে না। কারণ আপনার কি রেসপিরেটরি ফিজিওলজি ক্লাস হয়েছে কিনা আমি জানি না, আপনারা দেখবেন অক্সিজেন ট্রান্সপোর্টের 97% ট্রান্সপোর্টের মেকানিজমই হলো থ্রু হিমোগ্লোবিন। ঠিক আছে, অক্সিমোগ্লোবিন হয়ে 90% অক্সিজেন যায়। তো কোথাও যদি হাইপোপারফিউশন হয় সেখানে কি হবে ভাই? হাইপোক্সিয়া হবে। সেখানে কি হবে ভাই? হাইপোক্সিয়া হবে। ঠিক আছে, হাইপোক্সিয়া হলে আমাদের বডিতে দুই ধরনের গ্লাইকোলাইসিস আছে, ওয়ান ইজ অ্যারোবিক গ্লাইকোলাইসিস, ওয়ান ইজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিস এন্ড প্রোডাক্টটা হলো ভাইয়া পাইরুভেট, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এন্ড প্রোডাক্টটা হলো ভাইয়া ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, যেহেতু হাইপোক্সিয়া সুতরাং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আর ল্যাকটিক অ্যাসিডোসিস, এই অ্যাসিডোসিস মানে কি? সেখানে পিএইচটা কমে যাবে, সেখানে পিএইচটা কমে যাচ্ছে। ঠিক আছে, এই হলো ভাই প্রোগ্রেসিভ ফেজ। এরপর আসেন ইরিভার্সিবল ফেজ। ইরিভার্সিবল ফেজ মানে কি? ইরিভার্সিবল ফেজ মানে হলো প্রোগ্রেসিভ ফেজটা আপনার ফেল করে গেছে, এখন সে কোথায়? ইরিভার্সিবল ফেজে। ইরিভার্সিবল ফেজে একজন পেশেন্ট যখন ভাই শকে মারা যায়, আপনি কিন্তু যদি কোনো পেশেন্ট আপনার কাছে শক নিয়ে গেছে, তার ইউরিন আউটপুট লো, আপনি কিন্তু কখন লেখেন না পেশেন্টটা কিডনি ইনজুরিতে মারা যাচ্ছে, পেশেন্টটা লাস্টে একদম মারা যাওয়ার আগে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আপনি কিন্তু বলেন না ভাই রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট মারা যাচ্ছে। একজন পেশেন্ট যদি ভাই শকে থেকে মারা যায়, তার মানে মাল্টি অর্গান ফেলিওর এসে মারা যায়, এমওডিএস, এমওএসএফ, মাল্টি অর্গান ফেলিওর এসে মারা যায়। ঠিক আছে,
তো ইরিভার্সিবল ফেজে কি ওয়াইড স্প্রেড সেল ইনজুরি হবে ডিউ টু লাইসোজোমাল এনজাইম লিকেজ। প্রথমে তার অলিগিউরিয়া থাকে, তারপর অ্যানিউরিয়া ডেভেলপ করে, তারপর তার রেনাল শাটডাউন হয়, তার এআরডিএস ডেভেলপ করে, তার রেসপিরেটরি শাটডাউন হয়, তার আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম কলাপস করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম কলাপস করার কারণে তার কার্ডিয়াক ফল ডাউন করে। তো মাল্টি সিস্টেম ফেলিওর ভাই পেশেন্টটা কি করে ভাই মারা যায়। ঠিক আছে, যাই হোক বা এই হলো ভাই তিনটা ফেজ। দেখেন কোয়েশ্চেন দেখেন, ইন প্রোগ্রেসিভ ফেজ অফ শক দেয়ার ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, ট্রু। রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম আর অ্যাক্টিভেটেড, এটা হলো নন প্রোগ্রেসিভ ফেজ। দেয়ার ইজ ওয়াইডস্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, ট্রু। সার্ভাইভাল ইজ নট পসিবল। আমরা নন প্রোগ্রেসিভ ফেজকে আমরা বলে থাকি হলো কম্পেনসেটেড ফেজ, প্রোগ্রেসিভ ফেজকে আমরা বলে থাকি হলো নন প্রোগ্রেসিভ ফেজকে আমরা বলে থাকি কম্পেনসেটেড ফেজ, অথবা আমরা বলে থাকি রিভার্সিবল ফেজ। প্রোগ্রেসিভ ফেজকে আমরা বলে থাকি কারেক্টেবল ফেজ, এই পর্যন্ত আপনি কারেক্ট করতে পারবেন। আর ইরিভার্সিবল ফেজ তো ইরিভার্সিবল ফেজই। তো প্রোগ্রেসিভ ফেজও বা সার্ভাইভাল পসিবল, দেয়ার ইজ কমপ্লিট চ্যানেল শাটডাউন, এটাও ইরিভার্সিবল ফেজ। দেখেন ভাই একই স্টেম, এটা আসছে কবে দেখেন 12 আর 14তে, দেখেন ভাই 16 আর 11তে দেখেন একই স্টেম, দেখেন 5টা একই স্টেম। তার মানে 11, 16, 12, 14, তারপর দেখেন ভাই 9 দেখেন একই স্টেম। তার মানে 9 বা এটা এসেছিল, তারপরে 11, তারপর 14, তারপর 16, তারপর 18, একই স্টেম দিয়ে চলতেছে, একই স্টেম দিয়ে চলতেছে এই কোশ্চেন। আচ্ছা, তো এই হলো ভাই আমাদের শকের ইয়ে। তারপর আমাদের সেপটিক শকটা বাকি আছে। সেপটিক শকে যাওয়ার আগে আমি একটু আপনাদের 20, 21, 22, 23 কোশ্চেন গুলো একটু দেখাই। পার্মানেন্ট সেলের এক্সাম্পল আসছে ভাই 20-এ। ব্রেইন, হার্ট। সেকেন্ডারি হিলিং ডিফার্স ফ্রম প্রাইমারি হিলিং। সেকেন্ডারি হিলিং কে প্রাইমারি হিলিং থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? লেস ইনফ্লামেশন ফলস, লার্জার গ্রানুলেশন টিস্যু ট্রু, উন্ড কন্ট্রাকশন ট্রু, রিজেনারেশন অফ প্যারেনকাইমাল সেল ক্যান কমপ্লিটলি রিস্টোর ফলস, repair process less complicated, less complicated to by primary healing not secondary healing. Vascular congestion may lead to nutmeg liver browning duration of lung. Following organ are resistant to whitey infarction, এটা organ হবে না, এটা whitey infarction হবে। আচ্ছা, following organ are resistant to whitey infarction, আপনি কোনগুলো ট্রু দিবেন? ম্যাক্সিমাম ভাইয়া পরে চিন্তা করে যে ভাই এটা রেড ইনফার্কশন গুলো ট্রু দিব না ভাইয়া, বলছে আপনি আগে দেখেন কোশ্চেনটা কি চাইছে, বলছে কোন কোন কোথায় কোথায় হোয়াইট ইনফেকশন হবে না। আপনার পরীক্ষায় কি জিজ্ঞেস করছে কোথায় কোথায় রেড ইনফেকশন হবে? এটা চেয়েছে কি? এটা তো চায় নাই, বলছে কোথায় কোথায় হোয়াইট ইনফেকশন হবে না। তার মানে হোয়াইট ইনফেকশন হয় কোনগুলোতে? হার্ট, কিডনি, স্প্লিন। আপনি ওগুলোতে ফলস দেন, তার বাকিগুলো আপনি ট্রু দিয়ে দেন। এই যে আপনি হার্ট, কিডনি, স্প্লিন, আপনি আপনি এই দুইটাতে আপনি ফলস দিয়ে দেন, আপনি বাকিগুলো আপনি ট্রু দিয়ে দেন। বলছে কোথায় কোথায় হোয়াইট ইনফেকশন হবে না। আমি আপনাদের লাস্ট 10 বছরের যত এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন এসেছে আমি সবগুলো আজকে ক্লাসে সলভ করে দিচ্ছি ভাই, আমি চেষ্টা করছি সবগুলা। ঠিক আছে, অন্য মেন্টর যদি নাও করিয়ে দেয় আপনার নিজ দায়িত্বে আপনি লাস্টের প্রতিটা কোশ্চেন সলভ করে যাবেন, না হলে রেসিডেন্সিতে চান্স, এটা ভাই সিটের পরীক্ষা ভাই, তো আপনার প্রিভিয়াস কোশ্চেন পারতেই হবে। কজ অফ অবস্ট্রাকটিভ শক, এটা ভাই 21 এসেছে। কার্ডিয়াক টেম্পোনেট, মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন নিউমোথোরাক্স, স্পাইনাল কর্ড ইনজুরি, নিউরোজেনিক শক, মেসিভ ব্লাড লস, হাইপোভোলেমিক শক, কার্ডিওজেনিক শক, মাইক্রোবিয়াল ইনফেকশন, সেপটিক শক, কার্ডিয়াক টেম্পোনেট, কার্ডিওজেনিক শক, পালমোনারি এম্বোলিজম, কার্ডিওজেনিক শক, ট্রমা, হাইপোভোলেমিক শক, এমআই, কার্ডিওজেনিক শক। এখানে কিন্তু এক্সট্রিনসিক কজ ইন্ট্রিনসিক কজ বলে নাই, সুতরাং আপনি সবগুলাই ট্রু দিবেন। ওন ডিলিং ইজ ডিলেড বাই, আর নতুন করে বললাম না ভাই। প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ভেনাস থ্রম্বোসিস, ওই যে বক্সটা থেকে কোশ্চেন আসছে ভাই, ওই যে বক্সটা থেকে। নেফ্রোটিক সিনড্রোম, এটা লো রিস্ক ফ্যাক্টরে আছে, ওসিপিটাও লো রিস্ক ফ্যাক্টরে আছে, বাকি তিনটার একটাও নাই ওই বক্সে। রেড ইনফার্ক্ট ইজ সিন ইন, দেখেন হার্ট হোয়াইট ইনফেকশন, স্প্লিন হোয়াইট ইনফেকশন, কিডনি হোয়াইট ইনফেকশন, এটা তো বলেছিলাম তখন। এই ভাই 20, 21, 22, 23 কোশ্চেন দেখেন। এখন আপনারা যদি বলেন ভাই এই যে আমি কোশ্চেন তো দেখালাম, এই কোশ্চেন গুলো কি আগে আসে নাই ভাই? এই কোশ্চেন টপিক থেকে আগে আসেনি। আপনি বলেন নতুন টপিক আপনি কোনটা পেয়েছেন? তো আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন প্লাস প্রিভিয়াস কোশ্চেন টপিক গুলো আপনি যদি খুব ভালো করে শেষ করেন ভাইয়া, আপনার কাছে পরীক্ষাটা ইজি লাগবে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এখন আসলে আমরা সেপটিক শকটা আমাদের বাকি ছিল, সেপটিক শকটা নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে আমাদের আজকে ক্লাসটা শেষ। ও আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস বলে দিই, যেটা আপনাদের ব্লাড ফিজিওলজি টপিক, পেজ নাম্বার 33 ডিআইসি, এটা আপনাদের ব্লাড ফিজিওলজিতে বলা হয় ভাই। আমি বলে দিই, যদি ব্লাড ফিজিওলজি ক্লাস হয়ে থাকে তাহলে তো ভালো ভাই, আর যদি যাদের ক্লাস হয় নাই, আমি তো জানি না কারা ক্লাসটা পাচ্ছে না, ওনাদের ক্লাসে শিডিউল আমি যাই না, এই ডিআইসি থেকে ভাই একটা কোশ্চেন আসবেই, এটা আউট কোশ্চেন ভাই।
হয় সিঙ্গেল বেস্ট আসবে নাহলে এমসিকিউ আসবে, বাট ডিআইসি থেকে আপনি কোয়েশ্চেন পাবেনই। লাস্ট রেসিডেন্সিতে এসেছে মার্চ 24-এ এসেছে আপনাদের এমসিকিউ। আর ডিপ্লোমাতে সরি, যে ডিপ্লোমাতে সিঙ্গেল বেসটা ফার্স্ট শুরু হলো সেই ডিপ্লোমাতে এমসিকিউ এসেছে, সিঙ্গেল বেসটা এসেছে। ডিআইসি থেকে দুইটা জিনিস আপনার পড়তে হবে, পেজ নাম্বার 33 তে ডিআইসি এর কজ, অথবা পেজ নাম্বার 34 থেকে ডিআইসি ল্যাব ফাইন্ডিং। এই দুইটা জিনিসের বাইরে ডিআইসি থেকে কিচ্ছু আসবে না। পেজ নাম্বার 33 থেকে ডিআইসির যে বক্সটা আছে, পেজ নাম্বার 34 থেকে ডিআইসি ল্যাব ফাইন্ডিং এর যে কজ আছে। সকল টাইম বাড়ে, প্লাটিলেট কাউন্ট কমে, থ্রম্বোপ্লাস্টিন জেনারেশন টাইমটা কমে, আর সকল টাইমই বাড়ে। যেটাই হোক, তো এটা ব্লাড ফিজিওলজি টপিক, তো ডিআইসির এই জিনিসটা আপনাকে পড়তে হবে ভাই, এটা ইনফিনিটি স্টার একটা টপিক। তো শেষ, শুধুমাত্র আমরা সেপটিক শকটা একটু বুঝে নিই। সেপটিক শক ভাই আপনাদের শীটের পেজে গিয়ে দেখবেন, সেপটিক শক ইজ মোস্ট কমনলি ট্রিগার্ড বাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ফলোড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তার মানে মোট কথা হলো সেপটিক শক এমন একটা শক যেটা অর্গানিজম দিয়ে হচ্ছে। অর্গানিজম দিয়ে আপনার হাইপোভোলিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক কিন্তু হচ্ছে না। অর্গানিজম দিয়ে একটা শকই হয়, সেটা হলো ভাই সেপটিক শক। এখন অর্গানিজম যদি ভাই ইন্টারস্টিশিয়াম থেকে আমার বডি ব্লাড ভেসেলে চলে আসে, তাহলে আমার কোন সিস্টেমটা অ্যাক্টিভেশন হবে? ইনফ্লামেশন। ইনফ্লামেশন যদি ক্লাসটা করে থাকেন তাহলে এই জিনিসটা বুঝে আপনার জন্য সো মাচ ইজি। কারণ যদি আমার বডিতে যদি অর্গানিজম চলে আসে ব্লাড ভেসেলের ভিতরে, তাহলে আমার কোন সিস্টেম অ্যাক্টিভেশন হবে? ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানেই আমার এই অর্গানিজমটাকে কিল করতে কে চলে যাবে? ডাব্লিউবিসি চলে যাবে। আর ডাব্লিউবিসি যাওয়ার পর তারা প্রথম যে মিডিয়েটরটা রিলিজ করবে এই অর্গানিজমটা কিল করার জন্য, দ্যাট ইজ নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ইজ এ ভ্যাসোডাইলেটর। কারণ আমরা জানি ইনফ্লামেশনে ভাইয়া ভাস্কুলার ইভেন্ট হয় দুইটা। আর্লিয়েস্ট ইভেন্ট কোনটা ভাইয়া? ভ্যাসোডাইলেশন। তারপরে কোনটা হয় ভাইয়া? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ঠিক আছে ভাইয়া? তো যখনই ভ্যাসোডাইলেশনটা হচ্ছে, এই যে ভ্যাসোডাইলেশনটা হচ্ছে, ভ্যাসোডাইলেশন হলে কি হচ্ছে ভাইয়া? ভেসেলের ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্সটা কি করতেছে ভাইয়া? রেজিস্ট্যান্সটা কি হচ্ছে ভাইয়া? ফল ডাউন করতেছে। রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, যেহেতু ডায়ামিটারটা বাড়তেছে, রেজিস্ট্যান্সটা কমতেছে। ব্লাড প্রেশার ইকুয়েশন কি ভাইয়া? কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা যেহেতু ভাইয়া ফল ডাউন করতেছে, ব্লাড প্রেশারটাও কি করবে ভাইয়া? ফল ডাউন করবে। এই জিনিসটা কম্পেনসেট করার জন্য কার্ডিয়াক আউটপুট ইনিশিয়ালি রেজ থাকে। কি থাকে ভাইয়া? বেশি থাকে, বাট লেট ফেজে গিয়ে কার্ডিয়াক আউটপুটটাও ফল ডাউন করে ইন কেস অফ সেপটিক শক। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম হলো ভ্যাসোডাইলেশন। তারপরে কি হবে ভাইয়া? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ভেসেল পারমিবিলিটিটা বেড়ে যাবে। এই ডাব্লিউবিসি এই জিনিসটাকে কিল করে আপনার কোথায় চলে আসবে? এক্সট্রা ভাস্কুলার বা ইন্টারস্টিশিয়ামে চলে আসবে। এখন ব্লাড ভেসেলের ভিতর তো ভাই শুধু ডাব্লিউবিসি নাই, কি আছে? আপনার ফ্লুইডও তো আছে। ফ্লুইড গুলো এসে এই সেলের চারপাশে জমা হবে, এই এন্ডোথেলিয়াল সেলের চারপাশে জমা হবে। এই এন্ডোথেলিয়াল সেলগুলো ভাইয়া বেঁচে থাকে এই আরবিসি থেকে অক্সিজেন নিয়ে, নিউট্রিশন নিয়ে, থ্রু ডিফিউশন, এভাবে ওরা বেঁচে থাকে। এখন চারপাশে যদি আপনি একটা পানির একটা পরত তৈরি হয়, একটা যদি লেয়ার তৈরি হয়, একটা যদি স্তর পড়ে, সে তো ভাই আর বেঁচে থাকার তার কোনো ওয়ে নেই। আচ্ছা, যাই হোক, তো যখন এই যে ব্লাড ভেসেলটা ড্যামেজ হচ্ছে, সেই ব্লাড ভেসেলটাকে রিপেয়ার করতেছে কে ভাইয়া? ক্লট ফরমেশনের মাধ্যমে ব্লাড ভেসেলটা রিপেয়ার হচ্ছে। ইজ ইট ইন্ট্রাভাস্কুলার ক্লট অর এক্সট্রাভাস্কুলার ক্লট? ইট ইজ ইন্ট্রাভাস্কুলার ক্লট। তো ক্লটটা রিপেয়ার করে ক্লটটা কোথায় পড়ে যাচ্ছে? এই ভেসেলের এখানে পড়ে যাচ্ছে। এই ভেসেলের সাথে এদিকে একটা ভেসেল কমিউনিকেশন আছে। এই ভেসেল তো আর আলাদা কোনো ভেসেল না, এই ভেসেলের সাথে এদিকে একটা ভেসেল কমিউনিকেশন আছে। এই ক্লটটা এদিকে চলে যায়, এই ক্লটটা এদিকে চলে যায়। হোল বডিতে এই ক্লটটা ডিজেমিনেশন হয়। এই ক্লটটার নাম কি? ইন্ট্রাভাস্কুলার ক্লট। হোল বডিতে ডিজেমিনেশন হচ্ছে, তখন এটা নাম হয়ে যায় ডিজেমিটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ইট ইজ এ ফিচার অফ প্রোগ্রেসিভ ফেজ। ডিআইসিটা কোন ফেজে পাওয়া যাবে? প্রোগ্রেসিভ ফেজ। আচ্ছা, তো ইন দা মিন টাইম ওই যে পানি এসে এই যে জমতেছিল এন্ডোথেলিয়াল সেলের চারপাশে ওরা ভালো একটা লেয়ার তৈরি করে ফেলছে, একটা কাঠের মতো একটা লেয়ার তৈরি করে ফেলছে। এই যে লেয়ারটা তৈরি করে ফেলছে, তার ফলে আপনার পেশেন্ট দেখবেন মারা যাওয়ার আগে হা করে শ্বাস নিচ্ছে, গ্যাসপিং হচ্ছে। কারণ কি? পেশেন্টের ওয়াইড স্পেড টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে। এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো হাইপোক্সিয়াতে ভুগতেছে, যার কারণে পেশেন্ট মনের অজান্তেই হা করে শ্বাস নিচ্ছে। তারপর আপনি বাইপেপে দিচ্ছেন, কেউ এনআরএম মাস্ক দিচ্ছে, কেউ হাই ফ্লো নেজাল ক্যানুলা দিচ্ছে, কেউ আবার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিচ্ছে। পেশেন্ট কি সার্ভাইভ করতেছে? পেশেন্ট তো ভাই সার্ভাইভ করতেছে না, কারণ আমরা যে অক্সিজেন দিচ্ছি, এই যে অক্সিজেন,
এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, একটা অক্সিজেন মলিকুলও ভাইয়া এই যে ওয়াইড স্প্রেড টিস্যু যে হাইপোক্সিয়া আছে সেটা কারেকশন করতে পারছে না ভাই। অক্সিজেন ঠিকই যাচ্ছে, অক্সিজেন ঠিকই যাচ্ছে, কিন্তু ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া ডেভেলপ করতে, ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া কারেকশন করতে পারছে না, তখন পেশেন্টের এআরডিএস ডেভেলপ করে ফেলছে। এআরডিএস হলো ইরিভার্সিবল ফেজ বা ইরিভার্সিবল ফেজ অফ শক। ঠিক আছে, আলটিমেটলি পেশেন্টটা মারা যাচ্ছে ভাই। ঠিক আছে, অর্গানিজম যাচ্ছে, অর্গানিজম দিয়ে শক হচ্ছে বা অর্গানিজম বডিতে ঢুকতেছে, মানে কি ভাই হচ্ছে ভাই? ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানেই প্রথমে হবে ভ্যাসোডাইলেশন, তারপর ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। দিস ইজ সেপটিক শক। মোস্ট কমনলি হচ্ছে ভাইয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে, তারপর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে। এই হল ভাই আজকে আপনাদের চ্যাপ্টার। আপনাদের ইম্পর্টেন্ট টপিক হলো হিলিং, হিলিং এর টাইপস, প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং এর টাইপস, ক্যারেক্টারিস্টিক, আর হলো হিলিং এর ফ্যাক্টরস, গ্রানুলেশন টিস্যুর কম্পোনেন্ট, লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেলের এক্সাম্পল, ইডিমার কজোলজি, কনজেশনের এক্সাম্পল, থ্রম্বোসিস এজ এ হোল, পালমোনারি এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম, রেড ইনফার্ক্টের সাইট, হোয়াইট ইনফার্ক্টের সাইট, শকের কজোলজি, শকের ফেজ। লাস্টে যে কথাগুলো বললাম এটা হলো আপনাদের পরীক্ষার আগে লাস্ট রিভিশনের টপিক ভাইয়া। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল ভাইয়া। আপনাদের যদি, তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সকল কোয়েশ্চেন আজকে ক্লাসে সলভ করে দেওয়ার জন্য। তারপর যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেনে যদি সমস্যা থাকে, লাস্ট আওয়ারে যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকে, বা এমনি যদি আপনাদের শীটের পিছনে যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো যে যত দ্রুত সম্ভব আপনাদের সেটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল ভাইয়া। আসসালামু আলাইকুম।